এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার। তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি, সুতরাং এইসব কথাবার্তাই আসলে ঘুরে ফিরে আসে। জিল্লুর আর খান আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একজন বড় প্রফেসর, আমেরিকায় প্রবাসী। তিনি অনেক আগে একটা গ্রন্থ লিখেছিলেন, এটি নাম ছিল ক্রাইসিস টু ক্রাইসিস। অর্থাৎ বাংলাদেশ নামক যে রাষ্ট্র 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল, সেই দেশে রক্তপাত আর থেমে থাকেনি। সেই দেশে ষড়যন্ত্র, সংকটের পর সংকট মধ্যেই অতিক্রান্ত হয়েছে। এটা আমাদের জন্য একটি শিক্ষা যে আমরা নাগরিক সাধারণ যে পথে হাঁটতে চাই, যে কথা বলতে চাই, যেভাবে জাতিকে নিয়ে যেতে চাই, আমাদের নেতৃত্ব আমাদের সেই ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষাকে প্রতিধ্বনিত করে না। লক্ষ্য করুন, আমাদের জাতির আব্বাজান নামে খ্যাত ব্যক্তি 23 বছরে গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের জন্য নাকি জীবন পাত করে দিয়েছেন। কিন্তু তিনি যখন ক্ষমতায় আসীন হলেন, তার দায়িত্বে যখন ক্ষমতায় আসলো, আমিত্বের অহংকার, আমি বললাম, এই ভাষা আমিত্বের ভাষা, গণতন্ত্রের ভাষা নয়। তিনি বললেন, কোথায় সিরাজ শিকদার? জাতির আব্বাজান হিসাবে এই কথাটি কি তার সাথে মানায়? পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি দলভুক্তি করেছিলেন। আর 1974 সালের 7ই নভেম্বর, 1974 সালের 7ই মার্চ রেসকোর্সে ওই দিবস উদযাপন উপলক্ষে এক বিরাট জনসভা আয়োজিত হয়েছিল। দুর্ভাগ্যক্রমে আমি সেই জনসভায় উপস্থিত ছিলাম। আর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি কর্তব্য মনে করি সবসময় যেতাম সব জনসভায়, যে জনসভায় হোক না কেন। এখন উনি বলতেছেন, একটু একটু ছেলে নদ টিপড়ে দুধ বিরায়, রাজনীতি করে, আমার বুদ্ধে কথা বলে, বেশি বাড়াবাড়ি করো না, লাল ঘোড়া দাবড়ে দেবো। আসামার জলিল সিরাজ শিকদারকে সিরাজুল আলম খানকে উদ্দেশ্য করে বক্তব্য। এবার সত্যি তিনি লাল ঘোড়া দাবড়ে দিলেন। আমার মনে আছে কর্ণকণ্ঠে 2 ইঞ্চি কাঠের কলমে লাল করে ছাপাবো, তার লাল ঘোড়া দাবড়ে দেবো। সত্যি তিনি লাল ঘোড়া দাবড়ে দিলেন। এটা কথার কথা ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে অসংখ্য লোক নিহত হল। যার সব দাবি করে এই যে হাসানুল হক ইনু, যিনি 2 আনার 4 আনার ভাগী হয়েছিলেন এই সরকারে, অথচ তিনি জাতির আব্বাজান হত্যার জন্য ষড়যন্ত্র করেছেন। এবং এটা চিহ্নিত কথা, এটা তো ইতিহাসের কথা, এটা তো কোনো সমালোচনা নয়। তারা বলছে 40,000 লোক তাদের নাকি হত্যা করেছে, অথচ তিনি কিন্তু জাতির পিতা, তিনি দাবি করেন জাতির পিতা। গণতন্ত্রের লেবাসে 1973 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনটি আমাদের চোখের সামনেই সেসব ঘটনা ঘটেছে। আনফর্চুনেটলি আমি বলি তখন 60s দশক থেকে শুরু করে এই পর্যন্ত বেঁচে আছি এবং চোখের সামনে ইতিহাস ভূগোল দেখতেছি। আর আমি ছোট সময় একটু ইচুরে পাকা ছিলাম, একটা কমিউনিস্ট পার্টি প্রভাবিত গ্রামে থাকার কারণে আবার এই ইমেচিউরিটি বা মানে ইচুরে পাকা ভাবটি এসেছিল। এখন 73 সালে আমরা দেখলাম, এটা সত্য কথা যে আওয়ামী লীগ যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিত, তাহলে তারাই তো জিততো, হয়তো মাত্র 200 সিটে হতো। কিন্তু 2-4 জন লোক নির্বাচিত হবে, সেটাও তাদের সহ্য নয়। মেজর জলিলকে পরাভূত করে মানে হররাইট মাইন্ডকে নির্বাচিত ঘোষণা করা হলো। তাদের প্রিয় মোস্তাক সাহেব কুমিল্লা থেকে তিনি পরাজিত হয়েছিলেন, হেলিকপ্টারে ব্যালট বাক্স এখানে এনে তারপরে পুনরায় গণন করে তাকে নির্বাচিত ঘোষণা করা হলো। ন্যাপ বা অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির কোনো পার্টিসিপেশন ছিল না। তিনি নাকি গণতন্ত্রে বিশ্বাস করেন, অবশেষে বাসা করলেন। আমরা বলি গণতন্ত্র শুধুমাত্র একটি ব্যবস্থা নয়, গণতন্ত্র শুধুমাত্র কি ব্যবস্থা নয়, গণতন্ত্র তো বুকে ধারণ করতে হয়, মুখে বললেই চলে না। এটাকে আমরা বলি থিওরিটিক্যালি
একটি রাজনৈতিক ব্যবস্থা এবং একটি জীবন, ওয়ে অফ লাইফ। আপনি গণতন্ত্রের সমালোচনা শুনতে পারেন না। বাপ এবং মেয়ে কি অপূর্ব মিল। 21 বছর পরে ক্ষমতায় আসলেন, সেই সুর পাল্টায় নেই। এবং ক্ষমতায় আসার আপনারা কষ্ট পাবেন শুনলে, আমার এই কথা দ্বারা কষ্ট পাবেন আমাদের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির ব্যর্থতার কারণে, ভুল বোঝাবুঝির কারণে। এই সুযোগে 1996 সালে শেখ হাসিনা ওই পট্টি মাথায় দিয়ে, এই ছবিটা আমি রেখে দিয়েছি। আমি জানেন যে সমকালীন রাজনীতির ভাষা আমার একটি প্রাথমিক গ্রন্থ আছে, রাজনীতির ভাষা, এই বক্তৃতা, বিবৃতি, পোস্টার ইত্যাদি নিয়ে ওই বইটি ছিল, এবং ওই পোস্টারটা আমি রেখে দিয়েছি। যে তিনি পট্টি মাথায় দিয়ে মানুষকে তসবি টিপে প্রতারণা করলেন, এবং সেই প্রতারণার আগে জামাত ইসলামের সাথে কত সখ্যের কথা বললেন। 71 সাল ভুলে গেছেন, ভাইয়ে ভাই বুকের মতো জড়িয়ে থাকতে হবে, এইসব কথা বললেন। একই সাথে শেখ হাসিনা এবং মতিউর রহমানের ছবি কি নেই? এবং সেখানে বিরাট ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। এবং এই ভুল বোঝাবুঝি, এই ভাগাভাগি যদি নিশ্চিত করা না যেত, তাহলে আওয়ামী লীগ মুসলিম লীগে পরিণত হতো চিরকালের জন্য। আমাদেরই ভুল, আমাদেরই ভ্রান্তির কারণে আওয়ামী লীগ আজকে ক্ষমতাসীন হয়েছে, এবং আমরা লিল্লাহ মানে সরল সোজা ভাবে রাজনীতিকে বিশ্লেষণ করেছি। অতটা সহজ নয়। 2009 সালে থেকে তিনি আবার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা শুরু করলেন, এবং সেখানে আমার কথা হলো যে মানুষ যদি ভোট দেয় আওয়ামী লীগে, আমি অনেক অসংখ্য টক শোতে অসংখ্য লেখালেখি বলছি, মানুষ যদি ভোট দেয় আওয়ামী লীগে, আমাদের কোনো আপত্তি নেই, তারা 1000 বছর ধরে ক্ষমতাসীন থাকুক, কেমন তারা ক্ষমতায় থাকুক, কিন্তু ক্ষমতায় থাকতে হবে সম্মতির ভিত্তিতে, শক্তি প্রয়োগের মাধ্যমে নয়। কিন্তু শক্তি প্রয়োগ করলেন, এবং একটি নির্মম ঘটনার ইতিহাসে, এই সমসাময়িক পৃথিবীর ইতিহাসে এমন কোন নির্মম, এমন কোন নির্লজ্জ, এমন কোন ঘটনাই আপনি এই খুঁজে পাবেন না এই পৃথিবীতে, যেখানে এই শত শত মানুষ আজকে রক্ত দিয়ে আমাদের দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে। এরপর আমাদের সংকট শেষ হয় না। ওই যে বললাম, ক্রাইসিস টু ক্রাইসিস। স্বাধীনতা নতুন লাভ হলো, একটি কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো, কিন্তু আমাদের সংকটের জন্য শেষ হয় না। ওখানে দিল্লিতে বসে প্রথম তিনি বললেন, তার গুরুধর পুত্রধর, তিনি বললেন যে তার মা জীবনে আর রাজনীতি করবেন না, ভালো নিঃশ্বাস হয়েছে, ভালো শিক্ষা হয়েছে। কিন্তু কয়েকদিন পরেই তার ভূমিকা স্পষ্ট অলঙ্ঘন লক্ষ্য করলাম। তিনি ওখান থেকে বললেন যে তার মা এখনো বাংলাদেশের নিয়মতান্ত্রিক প্রধানমন্ত্রী। একই ইস্যুতে আপনারা লক্ষ্য করেন, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যে বিপ্লব, তথাকথিত বিচারক, ওরা তো আসলে বিচারক না। তারা ওই যে স্বীকারোক্তি করছিল, যে কি জানি বলছিল, যে শপথ বন্ধ রাজনীতিবিদ। এই শপথ রাজনীতিবিদরা যে ষড়যন্ত্র করেছিল, আমাদের ছাত্ররা, আমাদের এই সন্তানেরা যদি সেখানে এগিয়ে না যেত, তাহলে পরে বাংলাদেশে তো আরেকটা ষড়যন্ত্র, আরেকটা দুর্যোগ বা দুর্ঘটনা আমরা নিয়মিত পড়তে পারতাম। এখন বাংলাদেশের সরকারের অভ্যন্তরে এবং বাহিরে দুটো হচ্ছে ফিল্ড, ডোমেস্টিক ফিল্ড এবং ইন্টারন্যাশনাল ফিল্ড। ডোমেস্টিক ফিল্ড, এই যে শাহবাগে আমাদের সংখ্যালঘুদেরকে প্রণাচ্য দিয়ে নামিয়ে দেওয়া হলো, অথচ সবাই জানে মিথ্যা কথা। ধর্ম তো সকলের জন্য, যারা আসলে ধর্ম পালন করে, সে হিন্দু হোক, সে বুদ্ধ হোক, সে মুসলমান হোক, কোনো ধার্মিক মানুষ ঘরে আগুন দেয় না, কোনো ধার্মিক মানুষ মন্দির আক্রান্ত করে। ইসলামের শিক্ষাই হচ্ছে এরকম সহনশীলতা। তো সেখানে এদের একটা ষড়যন্ত্র চলছে, আবার হাঁটি হাঁটি পা পা করে তারা ওই কচ্ছপের মতো মুখ বের করছে, আবার ভিতরে চলে যাচ্ছে। তো সেটা বড় ধরনের ষড়যন্ত্র। বাংলাদেশের আমরা আমাদের কষ্ট হয় যে আমরা যারা এখানে উপস্থিত, তারা কিন্তু অধিকাংশ লোকই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, আমাদের মতো বুদ্ধি বিক্রি করে খায়। তো এখন দেশকে ভালোবাসে, এই একটা দূরত্ব আছে। তো আমরা লক্ষ্য করি যে ওই যে ডুবাইলা শ্রীলঙ্কা মজিলা, আপনি জামাত বিএনপি তো ডুবছে,
সেই সাথে দেশটা ডুবছে এবং আমরাও ডুবছি, অর্থাৎ আমরা দেশকে, আমাদের কিন্তু কোনো দায় নেই। আমরা আমাদের দূর থেকে আমাদের স্যার জানেন ভালো করে যে আমরা কতভাবে রাজনৈতিক নেতৃত্বকে সঠিকভাবে কঠিনভাবে পরিচালনা করার চেষ্টা করছি, এবং সেসব বদনামও আছে যে বুদ্ধিজীবী রাজনৈতিক দেশ চালাইতে চায়, পার্টি চালাইতে চায়, তারাই চালায়। মানে তাদের কাছে কথা বলতে গেলেও অসুবিধা, কিন্তু তারা তো এই কাজটি করছেন, নিজেরা ডুবেছেন এবং আমাদেরকে ডুবেছেন। এখন আমাদের দায় এসছে যারা বুদ্ধিজীবী হিসেবে দাবি করি, বা আমরা যারা একটু দেশকে ভালোবাসি, তাদের সকলে সতর্কভাবে চলা, এবং যাকে আমরা বলি প্রেশার গ্রুপ, পলিটিক্যাল পার্টির বাইরে এই যে একটি বাংলাদেশ ইতিহাস অন্বেষণ পরিষদ হয়েছে, বা এরকম আরো হাজার অনুষ্ঠান, আরো সংগঠন আছে, এগুলোকে সক্রিয় থাকতে হবে এবং বাংলাদেশ সত্যিকার ইতিহাস অন্বেষণ করতে হবে। এই মানে খুব চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে এই হেডিংটা দেখে, আগস্ট মানে বিপ্লব, আগস্ট মানে স্বাধীনতা। এটা একটা কাকতালীয় ব্যাপার যে 1947 সালে স্বাধীন হয়েছে এই দেশ আগস্ট মাসে। আবার 1975 সালে যে বিয়োগান্তিক ঘটনাটি ঘটেছে, বিয়োগান্তিক অথবা নাচার দিবস, আমাকে একজনে টেলিফোন করে মানে গত পরশুদিন বলেছে যে স্যার আপনি তো বিশুদ্ধ লেখেন, তা এই বিশুদ্ধ তো 15ই আগস্ট করেছে, আপনি আল্লাহর কাছে দয়া করে লিখবেন নাচার দিবস। ওই সময় কিন্তু নাচার দিবস ঘোষিত দেওয়া হয়েছে। তাহলে পরে আগস্টটা যেন আমাদের ভাগ্যলিপির সাথে জড়িয়ে আছে। 1947 সালে 14 আগস্ট, 1975 সালে 15 আগস্ট, 1924 সালের এই আগস্ট বিপ্লব। এই আগস্ট বিপ্লবকে সংহত রাখার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একটা ব্যালেন্সড আচরণ করতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্টের বয়স কত বছর হবে? তো এখন মানে যারা আমরা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের এই ইনস্টিটিউশনগুলো বুঝি, লেজিসলেচার বুঝি, ব্যুরোক্রেসি বুঝি, আমরা যারা জুডিশিয়ারি বুঝি, এইগুলো সঠিক পথে পরিচালনা করার জন্য স্যার সেদিন আলাপ করছিলেন যে তো 3 বছর না তো 30 বছরও শেষ হবে না। এখন এই ইনডেফিনিট এজেন্ডা নিয়ে তো আগাতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনমতের ভিত্তিতে, বাংলাদেশের জনগণের সম্মতির ভিত্তিতে এই দেশটি পরিচালিত হতে হবে। সুতরাং যারা আজকে দেশ পরিচালনা করছে, তার প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা, মেধাবী মানুষ, তিনি দেশকে পরিচালনা করছেন, এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। তো সেখানে আমাদের সমস্যা অনেক, সেই সমস্যাগুলো আমরা মনে করি যে সেই সমস্যাগুলো চিহ্নিত হওয়া দরকার। সারা দুনিয়ার কাজ তো করে শেষ করা যাবে না। इतना बड़ा देश में इतना जंजाल, এই জঞ্জাল পরিষ্কার করতে 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 30 বছর লেগে যাবে। সুতরাং স্যার সেদিন আলাপ করতেছিলেন যে তারা একটা এজেন্ডা ঠিক করে দিক, তারা বলে একটা সারমর্ম তৈরি করুক, তারা নির্দিষ্টভাবে কি কাজ তারা করতে চায়। তো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট যদি 3 মাসে যদি একটা নির্বাচন করতে পারে, তাহলে পরে তাদের তো পারা উচিত। ঠিক আছে, একটা বিশাল একটা সংকটময় সময় চলছে, আবার অনেক জঞ্জাল জমা হয়েছে, না হয় 6 মাস, না হয় 9 মাস দিক, কিন্তু তারা যেভাবে কথা বলছেন তাতে আবার রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন, সেটি আমাদেরকে চিন্তা করতে হবে। এবং আবার যেটা বলছি, আমরা পলিটিক্যাল গ্রুপের পিছনে এই প্রেশার, ইন্টেলেকচুয়াল গ্রুপ যদি আমরা এটাকে বলি, তাহলে ইন্টেলেকচুয়াল গ্রুপ হিসেবে, প্রেশার গ্রুপ হিসেবে আমাদের এই ভূমিকা অব্যাহত থাকতে হবে এবং প্রতিবাদী ভূমিকা, সমালোচকের ভূমিকা, নিয়মতান্ত্রিক পরামর্শ দেওয়ার যে এই ভূমিকা, সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এবং আমরা সবাই মিলে যার যার মতো করে, যার যার জায়গা থেকে সেই সব ভূমিকা পালন করব। যার যেখানে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে চিফ অ্যাডভাইজার অথবা তাদের কারোর সাথে, সেখানে তাদেরকে সেইভাবে বোঝানো। ব্যুরোক্রেসিতে যারা আছেন তাদের সবাইকে, মানে খুব মজার ব্যাপার হচ্ছে, কথা দীর্ঘ হয়ে যায়, সবাই এখন, একসময় সারা দেশের লোক আওয়ামী লীগ করতো, এখন সবাই বিএনপি করে। এবং সেখানে ওই যে চোরটা গুন্ডা পান্ডা বাটপার যারা ছিল, তারাও নাকি পদবঞ্চিত। এখন তারা হালুয়া লুডি খেতে চায় এবং এক ধরনের কিছু সুবিধাবাদী লোভী ব্যক্তি ইতিমধ্যেই ক্ষমতার কাছাকাছি আসতে না আসতে লুটপাট এবং চোটপাট শুরু করেছে।
এগুলো বন্ধ করতে হবে, যে কোনো মূল্যের বিনিময়ে বন্ধ করতে হবে। আর না হলে আমাদেরকে আবার আরেকটি শেখ হাসিনা তন্ত্রের অধীন হতে হবে। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যারকে।